কি হয়? ঠিক আছে, তোমরা জানো যে ইসোফেগাসের লাইনিং এপিথেলিয়াম ইজ স্কোয়ামাস সেল, তাই তো? throughout the esophagus mucosa squamous cell আর স্টমাকের লাইনিং কে? হ্যাঁ, কেউ বলো তো ইসোফেগাসের লাইনিং কি আর স্টমাকের লাইনিং কি? স্যার ইসোফেগাসেরটা হচ্ছে নন ক্যারোটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, আর স্যার স্টমাকেরটা হচ্ছে স্যার কলামনার এপিথেলিয়াম। হ্যাঁ, গুড। তাহলে নরমালি throughout the esophagus lining is squamous cell and stomach lined by columnar cell. তো এখানে মেটাপ্লাসে অ্যাকচুয়ালি এই লোয়ার এসোফেগাসে যে স্কোয়ামাস সেল যেটা থাকে সেই স্কোয়ামাস সেলটা ক্রনিক ইরিটেশনের জন্য এটা চেঞ্জ হয়ে যায়। দ্যাট ইজ মেটাপ্লাসিয়া, তোমরা জানো যে চেঞ্জ ফ্রম ওয়ান টাইপ অফ সেল টু অ্যানাদার টাইপ অফ সেল। দ্যাট ইজ এখানে স্কোয়ামাস সেলটা চেঞ্জ হয়ে কলামনার হয়ে যায় এবং এই কলামনার অ্যাকচুয়ালি ইন্টেস্টাইনাল টাইপ অফ কলামনার। ঠিক আছে, ইন্টেস্টাইনাল টাইপ। তো এইখানে মেটাপ্লাসিয়া অ্যাকচুয়ালি এই যে চেঞ্জটা হয় এটা cause is due to gastroesophageal reflux disease. That is, আমরা গত ক্লাসে gastroesophageal reflux disease সম্পর্কে কথা বলছিলাম যে এখানে রিফ্লাক্স অ্যাসিড স্টমাক কন্টেন্ট enters into the lower esophagus and irritates the lining epithelium, and from that creates metaplastic change. এবং এই যে মেটাপ্লাস্টিক চেঞ্জ, এই মেটাপ্লাসিয়া তোমরা জানো যে মেটাপ্লাসিয়া ডেফিনেটলি ইট ইজ বিনাইন, এন্ড মেটাপ্লাসিয়া ডিসপ্লেসিয়া, এই ডিসপ্লেসিয়া আবার লো গ্রেড ডিসপ্লেসিয়া, হাই গ্রেড ডিসপ্লেসিয়া। মেটাপ্লাসিয়া দ্যাট ইজ রিভার্সিবল চেঞ্জ, এটা পরবর্তী যখন পারসিস্টেন্ট ইরিটেশনটাকে অ্যাবলিশ করা হয়, দেন ইট রিভার্স টু ইটস নরমাল এপিথেলিয়াম। এটা যে কোনো জায়গায় মেটাপ্লাস্টিক চেঞ্জ। এন্ড ডিসপ্লেসিয়া, এই ডিসপ্লেসিয়া অ্যাকচুয়ালি এটা আবার টু টাইপস, লো গ্রেড ডিসপ্লেসিয়া এন্ড হাই গ্রেড ডিসপ্লেসিয়া। তো হাই গ্রেড ডিসপ্লেসিয়া যেটা, এটা very chance of malignant transformation, if not but probably it transform to malignancy. That is, তাহলে এই যে এখানে এই ব্যারেটস এসোফেগাসের জন্য যে ম্যালিগন্যান্সি হয়, এটা অ্যাকচুয়ালি কোন টাইপের ম্যালিগন্যান্সি হবে? অ্যাডেনোকার্সিনোমা। এখানে ইন্টেস্টাইনাল টাইপ অফ মেটাপ্লাসিয়া হয় এবং এখানে গবলেট সেল, ইভেন গবলেট সেল প্রেজেন্টস অলসো হিয়ার। So adenocarcinoma, but remaining part of the esophagus malignancy is squamous cell carcinoma. তাহলে এখানে এই গ্যাস্ট্রিক রিফ্লাক্স ডিজিজ আমরা গত ক্লাসে যেহেতু পড়েছি, সো এটা নিয়ে আমরা আজকে ডিসকাস করার কোনো প্রয়োজন নেই। তাহলে এই এখানে একটা অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশন অফ ব্যারেটস এসোফেগাস, এটাকে তিনটা ক্লাসিক্যাল ব্যারেটস, দ্যাট ইজ মেটাপ্লাস্টিক চেঞ্জ 3 সেন্টিমিটার or more, 3 or more centimeter of esophagus change to metaplastic change, that is classical barrettes. আরেকটা টাইপ হচ্ছে short segment barrettes, that is less than 3 centimeter metaplastic change. এই যে metaplastic change সেটা যদি more than 3 centimeter হয় classical barrettes, short segment barrettes if it is less than 3 centimeter. And actually যে স্টমাক এবং esophagus-এর যে জাংশন, এই জাংশনে যদি মেটাপ্লাস্টিক, only that junction if there is metaplastic change, it is cardia metaplasia. এটাকে বলে actually cardia metaplasia. That is a transition এরিয়াতে যদি only metaplastic change হয়, সেটা cardia metaplasia. তাহলে এই ব্যারেটস এসোফেগাসের প্রেজেন্টেশনটা অ্যাকচুয়ালি কি থাকে? গ্যাস্ট্রিক রিফ্লাক্স ডিজিজের যে প্রেজেন্টেশন ঠিক সেটি। ঠিক আছে, সো any patients with gastroesophageal reflux disease or Barrett's esophagus actually not clinical diagnosis. Clinical diagnosis করা যায় gastroesophageal reflux disease, but Barrett's esophagus diagnosis with the help of investigations, that is especially
এই যে মেটাপ্লাস্টিক যে টিস্যু চেঞ্জ, এটা হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস করে এটা ডায়াগনোসিস করা হয়। তাহলে এন্ডোস্কোপি অথবা তোমরা বলতে পারো ইসোফেগোস্কোপি করে টিস্যু টেকেন এন্ড সেন্ড ফর হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস। ঠিক আছে, সো যদি মেটাপ্লাস্টিক চেঞ্জ হয়, অনলি মেটাপ্লেশিয়া, সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট অফ গ্যাস্ট্রিক রিফ্লাক্স ডিজিজ, গ্যাস্ট্রিক রিফ্লাক্স ডিজিজের যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টটা করলে হয়। বাট এই পেশেন্টের সার্ভেইলেন্স 1 to 2 ইয়ারলি ইসোফেগোস্কোপি বা এন্ডোস্কোপি করে সেটাকে সার্ভেইলেন্সে রাখা। আর যে আমরা দুটো বলছিলাম, লো গ্রেড মেটাপ্লেশিয়া এন্ড হাই গ্রেড মেটাপ্লেশিয়া। তো লো গ্রেড মেটাপ্লেশিয়া এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, যে কেউ কেউ বলে এটা গ্যাস্ট্রিক রিফ্লাক্স ডিজিজের ট্রিটমেন্ট করে এন্ড পেশেন্ট ইজ ইন সার্ভেইলেন্স, দ্যাট ইজ মনিটরিং অফ পেশেন্ট। সার্ভেইলেন্স মিন্স মনিটরিং করা হয়। তো এই যে মনিটরিং যেটা করা হয়, এটা একটু ভেরিয়েশন আছে। বেলেন আছে বলে 1 to 2 ইয়ারলি, বাট অন্যান্য টেক্সট বুকে এটা আরো শর্ট টাইমে 3 to 6 মান্থলি এটা এন্ডোস্কোপি করে ওটাকে দেখতে হয়। আর হাই গ্রেড ডিসপ্লেসিয়া যেটা, এটাকে মোস্ট অফ দ্য সেন্টার এটাকে ধরে নেয় প্রিম্যালিগনেন্ট কন্ডিশন, এবং এই ক্ষেত্রে ট্রিটমেন্ট ইজ সার্জারি, আইদার সাবমিউকোসাল ডিসেকশন অর রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, ফটোডাইনামিক থেরাপি দিয়ে সেটাকে অ্যাবলেশন করে দেয়, এবং অ্যাবলেশন করে দেওয়ার পরেও অথবা কেউ কেউ প্রিফার করে সার্জারি, দ্যাট ইজ ইসোফেগেক্টমি। তাহলে দিস আর অপশনস ফর ব্যারেটস ইসোফেগাস ট্রিটমেন্ট। ক্লিয়ার? বুঝতে পারছো? তার মানে মেটাপ্লেশিয়া, ট্রিটমেন্ট অফ গ্যাস্ট্রিক রিফ্লাক্স ডিজিজ এন্ড সার্ভেইলেন্স। লো গ্রেড dysplasia, again treatment is gastric reflux disease and surveillance, that is patient monitoring, 6 monthly monitoring, 3 to 6 monthly monitoring. আর high grade metaplasia এখানে হলো অপশন, either 3 monthly monitoring or radio frequency ablation, photodynamic therapy, laser ablation or isophagectomy। ঠিক আছে, তাহলে ব্যারেটস ইসোফেগাস যদি তোমাদের শর্ট নোট আসে, আশা রাখি পারবা। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে ব্যারেটস ইসোফেগাস থেকে? কোশ্চেন থাকলে বলতে পারো। অ্যাকচুয়ালি ব্যারেটস ইসোফেগাসের ম্যানেজমেন্টে নিড টু এক্সক্লুড ম্যালিগন্যান্সি। এখানে ম্যালিগন্যান্সি আছে নাকি নাই সেটাকে এক্সক্লুড করে নিতে হয়। সো এর আরেকটু ব্যাকে যদি আসো, এনি পেশেন্ট উইথ গ্যাস্ট্রিক রিফ্লাক্স ডিজিজ নিড টু এক্সক্লুড ম্যালিগন্যান্সি। ঠিক আছে, এন্ডোস্কোপি করে দেখতে হবে তার ম্যালিগন্যান্সি আছে নাকি নাই। আচ্ছা, তাহলে এরপরে আরেকটা আছে, এটা যদি একটু লেস ইম্পর্টেন্ট, প্যারা ইসোফেজিয়াল হার্নিয়া, রোলিং হার্নিয়া, স্লাইডিং হার্নিয়া। এটা কি অ্যাকচুয়ালি? প্যারা ইসোফেজিয়াল হার্নিয়া এবং রোলিং হার্নিয়া যেটা, স্লাইডিং হার্নিয়া যেটা, এখানে in case of প্যারা ইসোফেজিয়াল হার্নিয়া, that is herniation of the stomach along the esophagus। তার মানে এখানে এই কার্ডিয়াক যে পোর্শন অফ স্টমাক সেটা রিমেইনস ইন নরমাল পজিশন। ঠিক আছে, স্টমাকটা হার্নিয়েশন হয়, বাট অ্যাকচুয়ালি কার্ডিয়াক যে জাংশন, সেই জাংশনটা রিমেইনস ইন নরমাল পজিশন, যেখানে থাকে ঠিক সেখানেই। আর আরেকটা হলো রোলিং হার্নিয়া, যেটা এখানে কি হয়, রোলিং স্লাইডিং হার্নিয়া অ্যাকচুয়ালি ইন অ্যাডভান্স কেসে যে কোনো প্যারাসিটাল হার্নিয়া আলটিমেটলি স্লাইডিং হার্নিয়া। এখানে গ্যাস্ট্রিক যে জাংশন, এই জাংশনটা গোজ টু দ্য চেস্ট। তার মানে এখানে হার্নিয়েশন হয় হায়াটাল, ডেফিনেটলি হায়াটাস দিয়ে, দ্যাট ইজ লোয়ার ইসোফেগাস, স্টমাক, এন্ড কখনো কখনো কোলনটাও এন্টারস ইন দ্য স্টমাক। So whole of the stomach, if whole of the stomach enters in the chest,
it may twist, volvulus. So প্যারাইসোফেজিয়াল হার্নিয়া, রোলিং হার্নিয়া, এখানে পেশেন্টের প্রেজেন্টেশনটা থাকে পেইন, dysphagia and pain. এই পেইনটা হয় অ্যাকচুয়ালি ডিউ টু রোটেশন অফ স্টমাক and over distension of the stomach. রোটেশন যখন হয় তখন এটা আউটফ্লো অবস্ট্রাকশন হয়ে যায় এবং ডিসটেনশন হয়ে যায়। সো এই পেশেন্টগুলি প্রেজেন্ট করে পেইন, সিভিয়ার পেইন, চেস্ট পেইন। ঠিক আছে, আরেকটা ডিসফেজিয়া তো থাকেই এর সাথে। আচ্ছা, আর কখনো কখনো প্রেজেন্টেশন যে অ্যাকিউট প্রেজেন্টেশন ডিউ টু পারফোরেশন, গ্যাংগ্রিন এন্ড পারফোরেশন, ভলভুলাস গ্যাংগ্রিন এন্ড পারফোরেশন, এই কতগুলি কেসে পেশেন্ট মে প্রেজেন্টস অ্যাকিউটলি, মানে খুব শর্ট হিস্ট্রিতে সিভিয়ার পেন। ঠিক আছে, তো এখানে এটা ডায়াগনোসিস করা হয় কিভাবে? প্লেন এক্স-রে যদি করা হয় চেস্টের, তাহলে এই যে ফান্ডিক যে শ্যাডো, ফান্ডিক শ্যাডোটা পাওয়া যাবে ইন দা বিহাইন্ড দা হার্ট। হার্টের পিছনে দেখা যাবে একটা, তোমরা তো দেখছো যে একটা প্লেন এক্স-রে তে দেখছো যে হার্টের সুন্দর একটা শ্যাডো পাওয়া যায়। বাট ইফ পেশেন্ট হ্যাভ paraesophageal hernia that stomach enters in the chest, in that case that is fundic gas shadow পাওয়া যাবে behind the heart. হার্টের যে উপরের লেভেলে ওই পিছন দিকে একটা শ্যাডো পাওয়া যাবে, যে শ্যাডোটা নরমাল পেশেন্টের থাকবে না। ঠিক আছে, আরেকটা যেটা করা হয় বেরিয়ামিল এক্স-রে। এই একটা কেস যেখানে বেরিয়ামিল এক্স-রেটা, আচ্ছা থাক, লাগবে না আজকে, থাক এরপরে লাইক 26টা দিয়ে রেখে আজকে আর থাক, কারণ মুখ দিয়ে থাক, সময়ও নেই, মুখে বলতেছি নেক্সট ক্লাস থেকে এটা রেডি করে রাখো। আচ্ছা ফাইন, এর মানে থাকলে একটু সুবিধা হয়। ওকে, তাহলে এই একটা কন্ডিশন দ্যাট ইজ প্যারাইসোফেজিয়াল হার্নিয়া। হ্যাঁ, এখন যেটা 27। আচ্ছা 26টা থাকলে হবে, একটা হইলেই হলো। তাহলে কি বলতেছিলাম, মাঝখানে কথা বললে সমস্যা, কি বলতেছিলাম বলো তো? অনলাইনে কেউ একজন বলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে হ্যাঁ, এই বেরিয়ামিল এক্স-রে স্টিল ইট ইজ সুপিরিয়র টু এন্ডোস্কোপি। আমরা সব জায়গায় এসোফেজিয়াসের যত কন্ডিশন আছে সব জায়গায় সুপিরিয়র হচ্ছে ইসোফেগাস্কোপি, দ্যাট ইজ এন্ডোস্কোপি। বাট এই একটা ডায়াগনোসিস যেটার জন্য বেরিয়ামিল এক্স-রেটা সুপিরিয়র, বুঝতে পারছো? বেরিয়ামিল এক্স-রে, বেলেনাসের ছবি আছে, তোমরা একটু দেখে নিও বেরিয়ামিল এক্স-রের ছবি। আর ট্রিটমেন্ট কি হবে? ট্রিটমেন্ট হচ্ছে অন্যান্য জায়গায় হার্নিয়া যেরকম করে এখানেও সেরকম, রিডাকশন অফ দ্য কন্টেন্টটাকে টেনে অ্যাবডোমেনে নিয়ে আসতে হবে এবং স্টোমাকটা যাতে আর ভিতরের দিকে চলে না যায় সেই জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। একটা হলো যে ক্রুরা, ডায়াফ্রামের যে ক্রুরা, এই ক্রুরাটা ওয়াইডেন হয়ে যায়, তো এটাকে রিকনস্ট্রাক্ট করতে হয়। ঠিক আছে, এটাকে রিকনস্ট্রাক্ট করা হয়। আরেকটা হলো স্টোমাকটাকে অ্যাবডোমেনে ধরে রাখার জন্য কিছু সার্জারি করা হয়। ঠিক আছে, অ্যাবডোমেন সুচারিং করে এটাকে, স্টোমাকটাকে সুচারিং করে এটাকে অ্যাবডোমেনে রিটেইন করে রাখা হয়। তাহলে রিডাকশন অফ কন্টেন্ট, রিপেয়ার অফ ক্রুরাল ডিফেক্ট এন্ড সাম প্রসিডিউর ফর কিপ দ্য স্টোমাক স্টে অ্যাট অ্যাবডোমেন, যাতে এটা উপরে উঠতে না পারে সেটাকে সুচারিং করে এটাকে ফিক্সড করা হয়, স্টোমাকটাকে ফিক্সড করে রাখা হয়। ঠিক আছে, তাহলে প্যারাইসোফেজিয়াল হার্নিয়া আমরা একটু বললাম, আর কি আছে হিসেবে গেছে? হ্যাঁ, ম্যালিগনেন্সি, কার্সিনোমা অফ দ্য ইসোফেগাস, খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের আসে রিটেনে প্রায় আসে। কার্সিনোমা অফ দ্য ইসোফেগাস, ইসোফেজিয়াল কার্সিনোমা অ্যাকচুয়ালি
sixth most common cause of death worldwide. যদিও আমাদের দেশে বা এই এলাকাটাতে কার্সিনোমা অফ ইসোফেগাস একটু কম, বাট ক্যান্সার বেল্ট, কার্সিনোমা অফ ইসোফেগাসের ক্যান্সার বেল্ট অ্যাকচুয়ালি এটা মিডল অফ এশিয়া থেকে শুরু করে কাস্পিয়ান সি এর যে ইয়ে দিয়ে এখান থেকে চায়না হয়ে তারপরে ইরান, এই যে একটা এরিয়া, এই এরিয়াটাতে দেখা গেছে কার্সিনোমা অফ ইসোফেগাস সব বেশি হয় ওয়ার্ল্ডের। তো এর মধ্যে হেনান প্রভিন্স, চায়নার হেনান প্রভিন্স যেটা, ওইটার একটা এরিয়া আছে যে এরিয়াতে বিশ্বের সবচেয়ে বেশি ইসোফেজিয়াল ক্যান্সার হয়, এবং ওদের ওইখানে কজ অফ ডেথ ইজ ফার্স্ট মোস্ট কমন কজ অফ ডেথ ইজ কার্সিনোমা অফ দ্য ইসোফেগাস। এটার অ্যাকচুয়াল কারণটা যদিও আননোন, বাট ধরা হয় যে ওইখানে যে ওরা যে ফুড ইনটেক করে সেই ফুড ইনটেকটা কন্টামিনেটেড উইথ ফাঙ্গাস এবং নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ওই এলাকাটাতে। সম্ভবত 100 in লাখ পপুলেশনে ওদের এফেক্টেড হয়, যেটা ইনসিডেন্স ভেরি হাই ওয়ার্ল্ডের যে কোনো জায়গার চেয়ে ওদের হেনান প্রভিন্সে এই কার্সিনোমা অফ দ্য ইসোফেগাসের চান্স অনেক বেশি। আচ্ছা, তাহলে এবং এটা হয় মিড টু লেট অ্যাডাল্টহুড, মানে মধ্য বয়স থেকে বৃদ্ধ পর্যন্ত এটা মানে ইয়ঙ্গারদের এটা হওয়ার চান্সটা, অল্প বয়সে ইসোফেজিয়াল কার্সিনোমা এক্সট্রিমলি রেয়ার। আর এটা ওয়ান অফ অ্যাগ্রেসিভ ম্যালিগন্যান্সি, এবং পেশেন্টের প্রেজেন্টেশন হয় ইউজুয়ালি লেটলি, তার মানে পেশেন্ট যখন প্রেজেন্ট করে তখন অলরেডি ইজ ইন অ্যাডভান্স স্টেজ। আচ্ছা, তাহলে এখন আসো কার্সিনোমা অফ দ্য ইসোফেগাস, এটা আমরা একটু আগে বলতেছিলাম যে এটার লাইনিং ইজ স্কোমাস, সো স্কোমাস সেল কার্সিনোমা, ঠিক আছে, এটা ইউজুয়ালি ইন আপার পার্ট এন্ড মিডল পার্ট স্কোমাস সেল কার্সিনোমা, এন্ড লোয়ার পার্ট ইজ অ্যাডেনোকার্সিনোমা। এবং সো স্কোমাস সেল কার্সিনোমা হওয়ার অন্যতম কারণ ইজ ডিউ টু টোবাকো ইনটেক, অ্যালকোহল, tobacco intake and alcohol. Most common etiological factor for carcinoma of the esophagus is smoking and alcohol. Or adenocarcinoma, that is lower third of the esophagus is a carcinoma. Etar cause is due to gastroesophageal reflux disease. একটু আগে বলছিলাম তোমাদেরকে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের জন্য মেটাপ্লাস্টিক চেঞ্জ, ডিসপ্লাস্টিক চেঞ্জ, আলটিমেটলি ম্যালিগন্যান্সি। সো squamous cell carcinoma in the upper part of the esophagus and lower part of the esophagus is adenocarcinoma. তাহলে most common presenting feature of carcinoma of the esophagus is dysphagia. Dysphagia in a patient most common presentation. ঠিক আছে, তো অ্যাকচুয়ালি যদিও dysphagia most common presentation, but dysphagia হয় in advanced stage. So carcinoma of the esophagus patient present করে usually in advanced stage, কারণ এখানে কতগুলো ফ্যাক্টর আছে, দ্যাট ইজ এই একে তো দিস ম্যালিগন্যান্সি ইজ অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভনেস অবশ্য অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। তোমরা জানো যে ক্যান্সার বিহেভিয়ার যেটা, এটা অ্যাগ্রেসিভনেস বেশ কতগুলি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এটা মাইটোটিক অ্যাক্টিভিটিটা কিরকম, এটা একটা মাইটোটিক অ্যাক্টিভিটি, মাইটোটিক ডিভিশন যেটা, এটা কত দ্রুত হয় সেটার উপরে ডিপেন্ড করে। তারপরে এটার যে ইনভেশনটা কত র্যাপিডলি হয় সেটার উপরে এটা অ্যাগ্রেসিভনেস ডিপেন্ড করে। তারপরে এটার যে অ্যানাপ্লাস্টিক চেঞ্জ সেটার উপরে ডিপেন্ড করে, গ্রেডিং এর উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, আরেকটা আছে যে ইমমর্টালিটি। অ্যাকচুয়ালি এই ম্যালিগন্যান্ট সেলটা তোমরা জানো যে ইমমর্টাল। টেলোমারেজ আছে না, টেলোমারেজ, দ্যাট ইজ একটা সেল ডিভিশনে যখন দুইটা হয়, দুইটা থেকে চারটা হয়, চারটা থেকে আটটা হয়,
এই যে যে সেল ডিভিশন, এই যত সেল ডিভিশন হতে থাকবে নরমাল সেলের কি হয়, টেলোমারেজটা গ্রাজুয়ালি কমে আসে, বাট ইন কেস অফ ম্যালিগন্যান্ট সেল এই টেলোমারেজ শর্টেজ হয় না। সো এই জন্য এই যত ডিভিশন হবে এর এটার ইমর্টালিটি। আরেকটা হলো এই যখন ডিভিশন হতে থাকে একটার পর একটা যখন ডিভিশন হতে থাকে, এই ডিভিশনটা যখন হয় দ্যাট ইজ সেল সাইকেল। সেল সাইকেল যে নরমাল যেটা থাকে এই এটার ম্যালিগন্যান্ট সেলের সেল সাইকেলটা ভেরি শর্ট, মানে খুব ডিভিশন খুব র্যাপিডলি হয়। এই র্যাপিডলি ডিভিশন হওয়ার পরে এটার হয় কি, এর সাথে এটার যে ভাস্কুলারিটি অ্যাঞ্জিওজেনেসিস হয়, ম্যালিগন্যান্ট সেলের যে মেডিয়েটর রিলিজ করে, এই মেডিয়েটরটা হেল্পস ফর অ্যাঞ্জিওজেনেসিস। সো যেখানে যেখানে এটা ইনভেশন হতে থাকবে এর সাথে সাথে এটার অ্যাঞ্জিওজেনেসিসটা দ্যাট ইজ ভাস্কুলারিটিটা বাড়তে থাকে। সো যখন ভাস্কুলারিটি বাড়বে তখন কি হয় যে এটার নিউট্রিশন পেয়ে যায়, সো এই সেলগুলি আর ডেড হয় না, অ্যাপোপ্টোসিস হয় না। বুঝতে পারছো? সো এই যে কতগুলি কারণের উপরে এটা অ্যাগ্রেসিভনেস ডিপেন্ড করে। সো এই কার্সিনোম অফ দ্য ইসোফেগাস এটা অন টাইপ অফ অ্যাগ্রেসিভ, কারণ এটা খুব র্যাপিডলি ডিভিশন হয়, এবং আরেকটা হলো এটার ইসোফেগাসের যে লিম্ফেটিক ড্রেনেজ এটা সাবমিউকাস লেয়ারে, জাস্ট মিউকাসের পরেই লিম্ফেটিক এক্সটেন্সিভ লিম্ফেটিক চ্যানেল। সো এনি ম্যালিগনেন্সি দ্যাট পেনিট্রেটস লাইনিং থেকে তো ম্যালিগনেন্স সেলটাকে ম্যালিগনেন্সি চেঞ্জ হয়। সো এইটা যখন ইনভেটস সাবমিউকোসা, দ্যাট ইজ মিউকোসাটা যখন সাবমিউকোসা বেজিম মেমব্রেনটাকে পায়ার্স করে এন্টার করে, তখন ইউজুয়ালি ইট অ্যাক্সেস থ্রু লিম্ফেটিক চ্যানেল। সো যখন লিম্ফেটিক চ্যানেল অ্যাক্সেস করবে তখন সেটা কি হবে, লিম্ফেটিক দিয়ে সেটা স্প্রেড করা শুরু করে দেয়, এবং এই কার্সিনোম অফ দ্য ইসোফেগাসের লিম্ফেটিক চ্যানেলটা এটা ড্রেন করে ক্রেনিয়ালি, দ্যাট ইজ এটা উপর দিকে যায়, প্রক্সিমালি এটা মোর এক্সটেনশন হয় দেন ডিস্টালি। এটা একটা ইম্পর্টেন্ট কথা ফর সার্জারির জন্য এটা লাগে যে যখন ইসোফেগেক্টমি করা হয় যেন প্রক্সিমাল ক্লিয়ারেন্স মার্জিনটা বেশি রাখা হয় 10 সেন্টিমিটার, এবং ডিস্টাল ক্লিয়ারেন্স মার্জিন রাখা অনলি 5 সেন্টিমিটার। যাই হোক, তো এই কতগুলি কারণে এই তার মানে দেখো যখন মিউকাসে ইনভলভ হলো, সাবমিউকাসেতে এক্সটেনশন করলো, তখনও পেশেন্টের কোনো ফিচারই থাকে না। তার মানে এরপরে যখন ওয়ালে ইনভলভ হয়, ওয়ালটা যখন ইনভলভ হয়, মাসেল যখন ইনভলভ হয়, তখন হয় কি এটা মাসেল ইনভলভ এবং লুমেনাও ইনগ্রোথ হতে থাকে। তো লুমেনা যখন ইনগ্রোথ হয় তখন কি হবে, আলটিমেটলি এটা লুমেনটা ন্যারো হয়ে আসে। একে তো ওয়াল ইনভলভ হলো এবং ইনগ্রোয়িং ইন দ্য লুমেন, সো এই যে লুমেনের যে ক্যালিবার, এসে ক্যালিবারটা চিকন হয়ে আসে, তখনই পেশেন্ট ফিল ডিসফেজিয়া। বুঝতে পারছো? তাহলে এই ডিসফেজিয়া অ্যাকচুয়ালি পেশেন্ট মোস্ট কমনলি পেশেন্ট প্রেজেন্টস উইথ ডিসফেজিয়া, এবং এই ডিসফেজিয়াটা when patient presents is dysphagia already it is in advanced stage. বুঝতে পারছো তাহলে কেন এটা অ্যাডভান্সড স্টেজে হয়? অ্যাকচুয়ালি কার্সিনোম অফ দ্য ইসোফেগাসে একটা ফিচার আছে যেটা একটু আর্লি প্রেজেন্টেশন হয়, বাট ওইটা মোস্ট অফ দ্য পেশেন্ট ওইটা অমিট। সেই পেশেন্ট হলো ফিলিং অফ সামথিং দ্যাট ইজ নট কোয়াইট রাইট ডিউরিং ডিগ্লুটেশন। তাও এটা যদি আপার ইসোফেগাসের দিকে যদি হতে থাকে, তখন পেশেন্ট ডিগ্লুটেশন যদি করে তখন মনে হবে যে কিছু একটা বেজে আসতেছে বা কেমন একটা মানে আনইজি ফিলিং। এইটা অ্যাকচুয়ালি আর্লি প্রেজেন্টেশন, বাট এই অবস্থায় এতটাই মাইনর প্রেজেন্টেশন এটা যে এটা মোস্ট অফ দ্য পেশেন্ট এটা অমিট করে, মানে এটা মনে হবে যে এটা কিছুই না, এটা খাবারের জন্য তার এরকম হচ্ছে বা তার একটু মানে মনে সন্দেহের জন্য এরকম হচ্ছে। বাট অ্যাকচুয়ালি আর্লি প্রেজেন্টেশন ইজ ফিলিং অফ সামথিং দ্যাট ইজ নট কোয়াইট রাইট ডিউরিং ডিগ্লুটেশন। ঠিক আছে, আর প্রেজেন্টেশন হয় অ্যাকচুয়ালি ইন অ্যাডভান্সড স্টেজে, দ্যাট ইজ এটা তোমরা জানো যে লিম্ফেটিক স্প্রেড, আমরা বললাম একটা লিম্ফেটিক স্প্রেড দিয়ে উপরে চলে যাচ্ছে, ঠিক আছে। তো লিম্ফেটিক যখন উপরে দিকে এটা ইনভলভ করে ইন দা
সার্ভাইকাল লিম্ফাডেনোপ্যাথি। সো পেশেন্ট সার্ভাইকাল লিম্ফাডেনো থাকে, মেডিসিনাল লিম্ফাডেনোপ্যাথি থাকে, বাট মেডিসিনাল লিম্ফাডেনোপ্যাথি তো আর তুমি ক্লিনিক্যাল এক্সামিনেশন করে পাওয়া যাবে না, সার্ভাইকাল লিম্ফাডেনোপ্যাথি পাওয়া যেতে পারে। আরেকটা হলো উপর দিকে যখন ইনভলভ হয় তখন এটা ইট মে ইনভলভস দ্য রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। তোমরা জানো যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ এখানে এন্টার করে ইন দ্য ট্রাকিওইসোফেজিয়াল গ্রুপ, ট্রাকিওইসোফেজিয়াল গ্রুপ, ঠিক আছে। রাইট সাইডে লেভেল অফ দ্য সাবক্লেভিয়ান আর্টারি এন্ড লেফট সাইডে দ্য আর্চ অফ দ্য অ্যাওর্টা, যেটা সেখানে এসে হুক করে এটা উপর দিকে আসে এবং যখন নেকে এন্টার করে এটা এন্টারস ইন দ্য ট্রাকিওইসোফেজিয়াল গ্রুপ, দুই সাইডে ট্রাকিওইসোফেজিয়াল গ্রুপ দিয়ে আসে। সো যখন ট্রাকিওইসোফেজিয়াল গ্রুপ দিয়ে আসে তার মানে এটা মাসেল যখন ইনভলভ হয় তখন এই নার্ভটাকে ইনভলভ করে। সো পেশেন্ট মে প্রেজেন্ট উইথ হোর্সনেস অফ ভয়েস। আরেকটা হলো এটা সিম্প্যাথিক ট্রাঙ্ক, যেটা সার্ভাইকাল সিম্প্যাথিক ট্রাঙ্ক, সেটাকে ইনভলভ করতে পারে, তখন পেশেন্ট প্রেজেন্ট উইথ হর্নার সিনড্রোম, ঠিক আছে। আর অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য ইসোফেগাস যেটা আছে সেটা মে সিডলিং দ্য peritoneal cavity, so patient may present with ascites. May it actually spread হয় lymphatic, direct spread, lymphatic and hematogenous. Direct spread হয় that তার মানে it invades the mediastinum যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার এটা ইনভলভ হয়। ব্রঙ্কাস ইনভলভ হতে পারে, ব্রঙ্কো ইসোফেজিয়াল ফিস্টুলা ক্রিয়েট হয়ে যেতে পারে, ঠিক আছে। আরেকটা হতে পারে যে এখানে এই হেমাটোজেনাস স্প্রেড করে সেটা যে কোনো জায়গায় যেতে পারে, লাংসে যেতে পারে, কফ হেমোপ্টাইসিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, লিভারে গেলে জন্ডিস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, অ্যাসাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, বনি মেটাস্টাসিস হতে পারে, সেক্ষেত্রে বোন পেন, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, ঠিক আছে। সো দিজ আর প্রেজেন্টেশন অফ কার্সিনোম অফ দ্য ইসোফেগাস। এই এখন এই কার্সিনোম অফ দ্য ইসোফেগাস কি সময় আছে? শুরুই তো করলাম দেরিতে। কার্সিনোম অফ দ্য ইসোফেগাসের এটা ম্যানেজমেন্টটা কি হয়? অন্যান্য জায়গায় যে ম্যালিগন্যান্সি তার সাথে এটা একটু আলাদা আছে ম্যানেজমেন্টের। এইখানে প্রথমে ফার্স্ট হলো ডায়াগনোসিস করতে হবে। তোমরা ইন জেনারেল ম্যালিগন্যান্সির যে ম্যানেজমেন্ট কি করতে হয়, ফার্স্ট হলো ডায়াগনোসিস, দেন স্টেজিং, দেন ফিটনেস অফ দ্য পেশেন্ট, দেন ট্রিটমেন্ট, তাই তো? এনি টাইপ অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অফ malignancy carcinoma is diagnosis। যে ডায়াগনোসিস এখন এক এক জায়গায় এক এক রকম ভাবে ডায়াগনোসিস করতে হয়। ডায়াগনোসিস, স্টেজিং, এই স্টেজিং আবার লোকাল স্টেজিং এন্ড ডিস্টাল স্টেজিং, দেন ফিটনেস অফ পেশেন্ট ফর থেরাপি অর সার্জারি, পেশেন্টকে থেরাপি দেওয়ার জন্য অথবা সার্জারি করার জন্য পেশেন্ট ফিট আছে কিনা সেটা দেখা, তারপরে ট্রিটমেন্ট, ঠিক আছে। সেই ট্রিটমেন্ট হলো মেবি কেমোথেরাপি, মেবি রেডিওথেরাপি, মেবি সার্জারি, মেবি ব্রাকিথেরাপি, যেটাই করা হয় সেটাই। তাহলে ইসোফেগাসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা করা হয় যে এখানে ফার্স্ট ডায়াগনোসিস, তো ডায়াগনোসিস করতে হলে কি করতে হয় বলো তো? অনলাইনে কেউ একজন বলো, ডায়াগনোসিস করতে হলে কি করা যায় ইসোফেগাস ম্যালিগন্যান্সি ডায়াগনোসিসের জন্য? এন্ডোস্কোপি। হ্যাঁ, বেরিয়াম সোয়ালো। আচ্ছা, বেরিয়াম সোয়ালো করে ডায়াগনোসিস করা যায়, একসময় করতে বেরিয়াম সোয়ালো করে ডায়াগনোসিস করতে, বাট এখন তো অ্যাডভান্স টেকনোলজি চলে আসছে, দ্যাট ইজ এন্ডোস্কোপি এন্ড টিস্যু টেকেন ফর হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস। আর বেরিয়াম সোয়ালো করলে একটা ধারণা দেয়, সেটা বেরিয়াম সোয়ালো করলে কি আসবে, দ্যাট ইজ পারসিস্টেন্ট ফিলিং ডিফেক্ট। এটা সম্ভবত তোমাদের বোর্ডের কোশ্চেন আছে এবং অস্পিতে সম্ভবত আসছিল। পারসিস্টেন্ট ইরেগুলার ফিলিং ডিফেক্ট, যেখানেই থাকুক না আরো সেটা দেখতে হবে। পারসিস্টেন্ট ইরেগুলার ফিলিং ডিফেক্ট, অ্যাপেল কোর অ্যাপিয়ারেন্স এন্ড শোল্ডারিং ইফেক্ট, এটা ছবি না দেখলে আসলে বোঝানো ডিফিকাল্ট। আরেকটা যেটা পাওয়া যায় যে টার্মিনাল যে ইসোফেগাস, যেটা সেখানে র্যাট টেইল অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। তো এটা হলো বেরিয়াম সোয়ালো এক্সরে ফাইন্ডিংস। আর আপার ইসোফেগাস্কোপি এন্ড
biopsy tissue taken for histopathological diagnosis. তাহলে তার মানে তোমার এতটুকু করে ডায়াগনোসিস হয়ে গেল যে কার্সিনোম অফ দ্য ইসোফেগাস। তারপরে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, অন্য জায়গায় যেটা করতাম আমরা স্টেজিং করতাম, বাট এখানে স্টেজিং করার আগে পেশেন্টের ফিটনেস দেখতে হয়। কারণ যখন ডায়াগনোসিস হয়ে যায় তখন তোমার এটা ট্রিটমেন্ট করতে হবে। তাই সেই ট্রিটমেন্ট করার জন্য যদি পেশেন্টের ইজ নট ফিট ফর সার্জারি, তাহলে তোমার বাকি ইনভেস্টিগেশনগুলো করে লাভ নেই। যে একটা পেশেন্ট দেখলা যে তার কোমরবিডিটি এত বেশি আছে, পেশেন্ট এটা একটা খুব লেন্দি একটা কমপ্লেক্স অপারেশন, খুব লেন্দি এন্ড খুব কমপ্লেক্স একটা অপারেশন। সো এটা করার জন্য পেশেন্ট ফিট আছে কিনা, সাপোজ একটা হেমিকোলেক্টমি, কার্সিনোম অফ দ্য কোলন, সেই পেশেন্টের অপারেশন ফিটনেস দেখে পেশেন্টকে অপারেশন করা যায়, বাট এখানে পেশেন্ট প্রপারলি ফিট আছে কিনা সেটা দেখতে হবে। সময়ও শেষ। ওদের তো এরপরে ক্লাস আছে তোমাদের? কি ক্লাস? আচ্ছা ঠিক আছে, তোমরা পার্সেন্টেজ দিয়ে দাও, পরে আমরা ওইটা নিয়ে আলোচনা করবো পরে। দাও দুটো কলমটা। এই তোমরা পার্সেন্টেজ দিয়ে দিও, এই ঝামেলা লাগে। দাও পার্সেন্টেজ দিয়ে দাও তোমরা। আসাদ, হ্যালো। হ্যাঁ ভাই। এই হ্যাঁ ভাই। পার্সেন্টেজ দিয়ে দিস, আমাদেরটা সহ দিয়ে দিস, ঠিক আছে? সার্জারি। আচ্ছা ঠিক আছে ভাই, সজীব ভাইয়ের কাছে পাঠাই দিন। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম।